নমস্কার, সোনোস্ক্যান এর আরও একটি পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পডকাস্টটা একটু অন্যরকম, বলতে পারেন একটু আলাদা স্বাদের, আবার খানিকটা একটু অস্বস্তিকরও বটে। আজকে আমরা জানবো চিকিৎসা বিজ্ঞান আমাদের জীবনে কি প্রভাব ফেলেছে। ওই যে ছোটবেলায় রচনা লিখতাম না, যে চিকিৎসা বিজ্ঞান আমাদের জীবনের ফলাফল নাকি আমাদের জীবনের ক্ষতি করছে, আর সেই ক্ষতি বা সেই ফলাফল আমাদের জীবনে কিভাবে আমরা রোজ নিত্যদিন সেটাকে ব্যবহার করছি, বা চিকিৎসার দ্বারা আমরা কিভাবে ব্যবহৃত হচ্ছি কিনা, আমরা সত্যিই সুস্থ নাকি আমরা চিকিৎসিত, সেটাই আমাদের আজকের পডকাস্টের মূল বিষয়। আর আমাদের মনের যত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোকে তার সমাধান নিয়েই আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের অতিথি, আমাদের সুবক্তা ডক্টর অভিজিৎ চৌধুরী মহাশয়ের সাথে। নমস্কার স্যার। নমস্কার। 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 আজকে সুস্থতাই জীবনের আমাদের মূল লক্ষ্য। একটু যত্নেই কিন্তু আমাদের জীবন বদলে যেতে পারে। আর এই বদলটা কিভাবে আসবে? আমরা কি সত্যি সুস্থ আছি, নাকি আমরা কিভাবে অসুস্থ হব না বা অসুস্থতা দিকে কিভাবে এগোবো না সেইটা নিয়ে বাঁচছি? এই বিষয়ে আপনার কি মতামত? হ্যাঁ, জীবন তো সাধারণভাবে কবিতা হয় না। আবার জীবনটাকে প্রতি মুহূর্তে যদি খানা খন্দরে ভরা এবং গিরিখাতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে এরকমভাবে ভাবা হয়, তাহলে সত্যিই জীবন থাকে না। সমস্যাটা হচ্ছে এখানেই হচ্ছে, চিকিৎসা বিজ্ঞান মানুষের কাছে কিভাবে পৌঁছবো, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানটাকে আমি মানুষের দরজায় কিভাবে নিয়ে গিয়ে দরজায় কড়া নাড়বো, মূল প্রশ্নটা হচ্ছে সেটা। চিকিৎসা বিজ্ঞানের যে অসীম ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমি মানুষকে ভালো রাখার কাজে কেমনভাবে ব্যবহার করব, সমাজ কেমনভাবে ভাবছে, মানুষ কেমনভাবে ভাবছে, এই বিষয়গুলো নিয়ে না আমরা কখনো আলোচনাই করি না। যেমন আমি একজন চিকিৎসক, আমার কাছে যখনই কোনো একজন মানুষ আসেন, তিনি ভাবেন তার শরীরে নিশ্চয়ই কোনো, সেই মুহূর্তেই আমাকে দেখার সঙ্গে সঙ্গে তার শরীরটা কেমন জানি খারাপ হতে শুরু করে। আবার যারা একটু নামজাদা চিকিৎসক, তাদের দেখলে তার তক্ষুনি মনে হয় তার শরীরের যত খারাপ না হলেও তার মনে হয় যে এই মুহূর্তে আমার শরীরের মধ্যে পেটের রোগ, বুকের রোগ, মাথার রোগ, সব যতগুলো রোগ আছে সব রোগগুলো ওনাকে ছুলেই যেন ভালো হয়ে যাবে। আসলে এটা সুস্থতার পথ নয়। আমি আবারও বলছি, আমরা অনেকেই পড়েছি কিন্তু আমরা মনে রাখি না সব সময়। আবারও বললাম, জীবন সব সময় কবিতার মতো সুন্দর হয় না। ওই যে ভদ্রলোকের কাছ থেকে সবটুকু নিয়ে আমরা বাঙালিরা বেঁচে থাকি, রবি ঠাকুর ভদ্রলোক, তিনি বলেছিলেন, এবং একটা কবিতায় অসাধারণ, আমি অন্তত জীবনে প্রতিদিন আমার রোগীদের বলার চেষ্টা করি। তার একটি কবিতা আছে, সেই কবিতায় তিনি বলেছিলেন, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। এই যে সুন্দর ভাবনা, অর্থাৎ আমি কাকে সুন্দর ভাববো, এবং সেটা নিজের জীবনেও সমাজেও, সেটা কিন্তু আমার চোখে, আমার ভাবনায়। এবার আমি যদি সেটা না ভাবি, আমি যদি প্রতি মুহূর্তকে অসুন্দর বলে ভাবতে শুরু করি, এবং ওই যে বললাম যে প্রতি মুহূর্ত আমি সাপ পরিবেষ্টিত, বাঘ পরিবেষ্টিত, এইভাবে জীবনটাকে ভাবতে শুরু করি, আর মনে করি এক্ষুনি একজন বন্দুক নিয়ে আসবে বাঘ মারতে, সেই বন্দুক নিয়ে আসা বাঘ মারা মানুষটা হচ্ছে একজন চিকিৎসক, অথবা যেটাকে আমরা স্বাস্থ্য বা চিকিৎসা পরিষেবা বলি, সেই পরিষেবার সৈনিক, তাহলে কিন্তু আমাদের জীবন সুন্দর থাকবে না। আমি প্রত্যেককে বলি যে সব থেকে ভালো থাকার পথ কি জানেন? আবারও ওই রবি ঠাকুরের কাছে ফিরে গিয়ে বলি, সকালে উঠে খুব বড় গলায় বলুন, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। ওই যে গুহার আঁধারে প্রভাত পাখির গান শোনা, এই মানসিকতাটা যদি আমরা প্রতিদিন, চরম দারিদ্র অনেক মানুষের জীবনে থাকে, নানান সামাজিক কষ্টের মধ্যে দিয়ে আমাদের বহু মানুষ এগিয়ে যান, কিন্তু তার মধ্যেও আমরা যদি আলোর না খোঁজ করি নিজের জীবনে, সমাজে অবভিয়াসলি সবসময় আলো জ্বলে না, এবং আমাদের সমাজ তো নানান সমস্যা সংকুল, পরিবেষ্টিত। আমি জীবনে যা যা পেতে চেয়েছি, জীবনে যা যা হতে চেয়েছি, সেগুলোকে রোধ করার জন্য, সেগুলোকে গলা টিপে ধরার জন্য প্রতি মুহূর্ত নানান শক্তি সক্রিয় থাকে। কিন্তু সেগুলোকে কেমনভাবে জয় করব, কেমনভাবে সেগুলোকে অবনত করব, সেটা আমার কাছে এই ভাবনা, এই দৃঢ়তা, এই 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 যে সুন্দরের উপাসনা যদি প্রতি মুহূর্ত জীবনে না করা যায় নিজের ভেতর থেকে, এটা বাইরের থেকে আসে না, তাহলে কিন্তু জীবন সুন্দর হবে না। আর জীবন সুন্দর না হলেই
তখনই কিন্তু মনে আধার আসবে, মনে আধারের সাথে সাথে শরীর আধার হবে, এবং এই মন আর শরীর এই যে দুটোর একটা অদ্ভুত সমন্বয়, এই দুটো মিলেই কিন্তু আমি ভালো আছি না মন্দ আছি সেটা ঠিক হয়। যার ফলে দেখবেন আমাদের বেশিরভাগ মানুষকে যদি আপনি প্রশ্ন করেন কেমন আছো গো, উত্তর দেবেন ওই মোটামুটি আছি। আমি ভালো আছি এই কথাটা জোর গলায় উঁচু গলায় বলতে গেলে আমাদের ঠোঁট কাঁপে, মন কেমন জানি কেঁপে কেঁপে ওঠে, মনে হয় যেন আমি ভুল করে ফেলছি না তো। আমার ভালো থাকাটা মোটামুটির মধ্যেই থাকে, আর ভালো নেই গো, এইরকম একটা জায়গায় চলে। তো এই জায়গাটাকে নিয়েই কিন্তু ভালো থাকা। তো আপনার কথার হিসেবেই বলি, এই যে আমরা ভালো আছি এই কথাটা বলার আগেই হয়তো ভাবছি এখন বলে দেবো ভালো আছি, পরবর্তীতে যদি আবার খারাপ হয়ে যায়, বাবা এই কদিন আগেই ফ্রি একটা হেলথ চেক আপ করালাম। এই যে ফ্রি হেলথ কম্প্রিহেন্সিভ হেলথ স্ক্রিনিং, এই যে এই একটা কমপ্লিট হেলথ স্ক্রিনিং যেটাকে আমরা বলছি, এইটা কি আদেও আমাদের এখন প্রয়োজনীয়তা রয়েছে, বা এই ধরনের একটা ইকো বা একটা এন্ডোস্কোপি এর মাধ্যমে কি সম্পূর্ণরূপে আমরা বুঝতে পারি যে আমরা আদপেও সুস্থ কিনা, নাকি আমরা অসুস্থ হলে কি করব সেই দিকে এগিয়ে যাচ্ছে? আমার ব্যক্তিগত ভাবনাটা বলি, এবং আমি আমার রোগীদেরও বলে থাকি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যত হেলথ চেক আপ এবং কম্প্রিহেন্সিভ হেলথ চেক আপের নামে যা যা করা হয় সেগুলো মানুষকে প্রতারণা করা হয়, এবং আমি মনে করি এগুলো বুজরুকি। অ্যাকচুয়ালি ভালো আছি না মন্দ আছি এগুলো রোগ খোঁজার বৃত্ত নয়। রোগ খোঁজার যে বৃত্তে এই মুহূর্তে দাঁড়িয়ে চারপাশে একটা অদ্ভুত রকমের আলোড়ন চলছে, একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, সেটা কিন্তু সুস্থতার তৈরি করার বাতাবরণ নয়, সেটা হচ্ছে বাজার তৈরির বাতাবরণ। বাজারে যেহেতু চিকিৎসা পণ্য হয়ে এসছে এবং সামগ্রিকভাবে আমাদের কাছে মনেই হয়েছে যে 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 অমুক রোগ তমুক অসুখ এইগুলো আছে কি না দেখে নিই, এই ভাবনাটা তৈরি না করলে আমরা স্বাস্থ্য সচেতন নাগরিক তৈরি করতে পারি না। এটাতে এই কাজগুলো করে আমরা যেটা তৈরি করি সেটা রোগ সচেতন এবং রোগভীরু নাগরিক তৈরি করি। এবার এই রোগভীরু নাগরিকটা হচ্ছে কিছুটা ওই ধার্মিক আর ধর্মভীরুর মতন। ধার্মিকেরা তারাও দেবতার কাছে নিজের সবটুকু সমর্পণ করেন, বা প্রতি মুহূর্ত তারা নানান নানান ভাবনার মধ্যে দিয়ে যান, কিন্তু ধর্মভীরু কখনো সমাজকে শক্তিশালী করতে পারে না। ঠিক তেমনিভাবে আমরা চিকিৎসা, এই যে কম্প্রিহেন্সিভ হেলথ চেক আপ ইত্যাদি আর কি, তুমি একটু পেটটা দেখো, তুমি একটু হার্টটা দেখো, এই দিয়ে ভালো থাকার যে সামগ্রিক যে যজ্ঞ চলছে চারিদিকে, আমি বলবো যজ্ঞ। কারণ আপনি যদি কলকাতার এই এয়ারপোর্ট থেকে নেমে গড়িয়া পর্যন্ত যে বিরাট বাইপাস, এই বাইপাসে হেঁটে যান, প্রথমে মনে হবে আপনার বোধহয় ক্যান্সার হয়েছে এই মুহূর্তে, তারপরে মনে হবে আপনার বোধহয় হার্টের রোগ হয়েছে, তারপরে মনে হবে আপনার বোধহয় অন্য কোথাও রোগ হয়েছে, এবং তারপরেই আপনি ঢুক করে কোনো একটা সেন্টারে ঢুকে পড়বেন। কারণ ওই সেন্টারগুলোতে টুং 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 করে নানান যন্ত্রপাতি নিয়ে বসে আছে, মনে হয় যেন স্বর্গ থেকে নেমে আসা কিছু মানুষ যারা চিকিৎসক আমাদের মতন, এবং তারাই বোধহয় আমাকে ভালো করে দেবেন। আদতে তা নয়, আদতে হচ্ছে এগুলো বিপণনের পথ, এবং মানুষের যে সুস্থ থাকার প্রতি, সুস্থতাটাই আসল, আমরা সেটাকে বাদ দিয়ে অসুস্থতাটাকেই নিমিত্ত করছি। তো এই যে অসুস্থতাকে নিমিত্ত করার যোগ্য চারিদিকে, এটা আবারও বলছি, এটা চিকিৎসা যেদিন থেকে সকল শিল্প হয়েছে, ইন্ডাস্ট্রি হয়েছে, প্রফিট মেকিংয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে, এবং আনফর্চুনেটলি অত্যন্ত দুঃখের যে দেশের সরকারও ক্রমাগত হরিশ্চন্দ্র হয়ে এই ইন্ডাস্ট্রির হাতে দেশটাকে তুলে দিচ্ছেন। এইসব ব্যবসাদাররা যেই দুটো পয়সা হচ্ছে সেই ভাবছে একটা স্বাস্থ্যের একটা কিছু ফেঁদে বসতে পারলে আমার বোধ হয় তাড়াতাড়ি আরও বড় লোক হওয়া যাবে। কারণ চিকিৎসা হচ্ছে এমন একটা ব্যবসা না, আপনি ব্যবসার দৃষ্টিতে দেখেন যার কোনো আপার লিমিট নেই। আলু পটলের ব্যবসাতেও একটা আপার লিমিট থাকে, চিকিৎসার কোনো আপার লিমিট নেই। তো যার ফলে দাঁড়িয়ে এর সামগ্রিক ফল এসে পড়ছে, রোগ তো সোসাইটিতে এত নেই। যত রোগ এই ইন্ডাস্ট্রি খুঁজে বেড়ায়, এত রোগ কিন্তু পৃথিবীতে নেই। এবার কাজে রোগ বানাতে গেলে পরে আপনার 10টা পরীক্ষা করতে হবে, আপনার SGPTটা 40-এর জায়গায় 60 হলেই আপনাকে বলতে হবে আপনার ফ্যাটি লিভার গ্রেড 1 হয়েছে, আপনি ডাক্তার দেখান। আপনার লিভারটা খারাপ অথবা খারাপ হওয়ার পথে, আপনার হার্টের ডায়াস্টলিক প্রেশারটা অমুক হলেই বলা হবে এক্ষুনি ডাক্তারের কাছে যাও। এই যে ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি আর আপস্ট্রিম ইন্ডাস্ট্রি, অর্থাৎ ঘরে ঘরে চলে যাও, সুস্থ মানুষকেও বলো তুমি অসুস্থ, এটা হচ্ছে সেই সামগ্রিক বৃত্তের। সুতরাং কম্প্রিহেন্সিভ হেলথ চেক আপ বলে কিছু হয় না। সবথেকে কম্প্রিহেন্সিভ হেলথ চেক আপ হচ্ছে আমি ভালো আছি, এই কথাটা
খুব সকালবেলা, ওই যে বললাম গুহার আঁধারে প্রভাত পাখির গান খুঁজতে হবে, এবং কম্প্রিহেন্সিভ হেলথ চেক আপ ব্যবসায়িক ফন্দি ফিকির ছাড়া আর কিচ্ছু নয়। আমি আমার বন্ধুদের মানুষদের বলে থাকি, দয়া করে ওই ফাঁদে পা দেবেন না। ডাক্তারবাবু, আপনি তো এখনকার যে এই সিস্টেমটার মধ্যে একটা ব্যবসায়িক যে একটা চক্র চলছে তার কথা বললেন, তো এর মধ্যে কি চিকিৎসক যারা রয়েছেন তারাও কি এর মধ্যে যুক্ত নন? কারণ আগেকার দিনে আমরা দেখতাম যে একটা স্টেথো বা একটা বিপি মেশিন থাকতো, আর খুব বেশি হলে একটা টর্চ, তার মধ্যে দিয়েই নানান রোগ নির্ণয় হতো, রোগ সেরে যেত, মানুষ সুস্থ থাকতো, এবং তারা জোর গলায় তখনও বলতে পারতো যে হ্যাঁ আমরা ভালো আছি। কিন্তু এখন একটা ডাক্তারের চেম্বারে গিয়ে দাঁড়ালেই সেখানে একটা একটা বড় বড় লিস্টের একটা পাতা, যেখানে সমস্ত রকমের ওষুধ এবং তারপরেই নানান ধরনের টেস্ট রয়েছে, এবং সেখান থেকে বলে দিচ্ছে এই ল্যাবে যেতে হবে বা এইখানেই আমাকে টেস্টগুলো করাতে হবে, তার সাথে বলে দেওয়া হচ্ছে এই ল্যাব থেকে ওই ল্যাবে যেতে হবে। মানে প্রত্যেকটা একটা কমপ্লিট একটা সার্কেলের মধ্যে আমরা জড়িয়ে পড়ছি না? এই সবটাই ব্যবসায়িক ফন্দি ফিকির। আমি যেটা বলছিলাম, আমি আপনার মাঝের একটা কথাকে একটু একটু ক্ল্যারিটি আনতে চাই, পরিচ্ছন্নতা আনতে চাই। চিকিৎসকরা যুক্ত অথবা যুক্ত নন, এই প্রশ্নটা ক্লিয়ার হওয়া দরকার। কারণ এই নিয়ে মানুষের মধ্যে, কারণ আলটিমেটলি চিকিৎসকরাই তো চিকিৎসাটা মানুষের কাছে নিয়ে আসেন। কাজেই এই যে ব্যবস্থার পচা গলা সব, সেটা যখন মানুষের কাছে আসে তখন সে চিকিৎসকের হাত দিয়েই আসে। আমি যেমন, আমাকেও তো এই ব্যবস্থার মধ্যে কাজ করতে হয়, কিন্তু আমাকে প্রতি মুহূর্ত বলতে হয় যে এই ক্লেদগুলো আমি বইব না। তো এর জন্য নিজের সঙ্গে লড়াই করতে হয়, এবং আমি একা নই। এবং আমি খুব জোর দিয়ে বলছি, এই পেশার মধ্যে বেশিরভাগ চিকিৎসক হচ্ছে এই লড়াইটা প্রতি মুহূর্ত লড়েন। কিন্তু যেখানে ব্যবস্থাই তাকে বাধ্য করছে এইরকম একটা ব্যবস্থার অঙ্গ হতে, যেখানে দাঁড়িয়ে একটা বেশিরভাগ মানুষ কিন্তু যেদিন চিকিৎসক হন তিনি চান না যে আমি আননেসেসারি টেস্ট করাবো, আননেসেসারি পরীক্ষা করাবো। এগুলো কিন্তু এই ব্যবসা যারা নিয়ন্ত্রণ করেন, কর্পোরেটগুলো অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, তারাই কিন্তু চিকিৎসকদের উপর উপস্থাপিত করেন এবং ঘাড়ে জোয়াল চাপিয়ে দেন। এবং এটা মানুষও বুঝে গেছে এখন যে একজন, এবং কর্পোরেটগুলো তো কদর্য ভাষায় চিকিৎসকদের উপর অত্যাচার করে। এবং বহু ক্ষেত্রে একটা নতুন ছেলে পাশ করে বেরোনোর পর সে যাবে কোথায়, যেখানে সরকার চাকরি দিচ্ছে না, যেখানে সরকারি কেন্দ্র তত গড়ে উঠছে না, যেখানে আমি সব থেকে সুন্দরভাবে পরিষেবা করতে পারি। অথবা তৃতীয় ক্ষেত্র, যে ক্ষেত্রগুলো হচ্ছে যেমন ধরুন যেগুলো মিশনারি পরিচালিত ইত্যাদি, এই ক্ষেত্রগুলোই হচ্ছে সব থেকে সুন্দরভাবে মানুষের কাছে চিকিৎসা নিতে পারে। তো চিকিৎসককে তো কাজের জায়গা খুঁজতে হবে, অথবা চিকিৎসা কর্মীকে, একজন নার্সকেও তো তার কাজের জায়গা খুঁজতে হবে। কাজেই চিকিৎসক অথবা নার্স অথবা অন্য যে কোনো কর্মী, তারা এই যে পাপকাণ্ডের অংশ হয়ে পড়েন, সেই অংশটা কিন্তু কিছুটা হচ্ছে পরিস্থিতির দাস। কাজে আমাদের ভাবতে হবে যে এই সিস্টেমটাকে ঠিক করার জন্য যাদের দায়, অর্থাৎ কিনা দেশের শিক্ষা, চিকিৎসা ব্যবস্থার, স্বাস্থ্য ব্যবস্থার পরিচালক যারা, তাদের ভাবনাটা যদি স্বচ্ছ না হয়, তাদের মতলবটা যদি ঠিক না হয়, তাহলে পরে কিন্তু চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী কখনোই তার সার্ভিসটা অনেস্টি নিয়ে, সততার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, যেভাবে যে ভাবনা নিয়ে আমি চিকিৎসক হয়েছিলাম সেই ভাবনাটাকে সঠিকভাবে পরিপুষ্ট করতে পারবো না। এবার হচ্ছে সময়ও বদলাচ্ছে। এবার সত্যি সত্যি চিকিৎসাটা এক সময় ছিল, দেখুন মানুষ চিরকালই চিকিৎসার জন্য দুটো পয়সা দিতে চায়, কিন্তু সেটা ছিল আমার সঙ্গে আপনার সম্পর্ক, অর্থাৎ একজন ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনারশিপ। এবং গ্রামগুলো এবং শহরগুলো ধরে রেখেছিল সেই সব মহান চিকিৎসক যারা রাতে বিরেতে মানুষের কাছে যেতে পারতেন, যারা হচ্ছে চিকিৎসককে একটা প্রেসক্রিপশন করে দিতেন এবং দুটো পয়সা নিতেন, এবং প্রয়োজনে দায়বদ্ধতা, অর্থাৎ দায়বদ্ধতাটা ছিল আপনার কাছে। সমস্যাটা হচ্ছে যে চিকিৎসা যত আধুনিক হয়েছে, আধুনিকতার নাম করে যেটা ঘটেছে সেটা হচ্ছে আধুনিকতার নাম করে যন্ত্রের জগঝম্প বেড়েছে। প্রয়োজনে অপ্রয়োজনে যন্ত্রের প্রয়োগ করতে হবে, এই বিষয়টা কিন্তু ওই ব্যবস্থার প্রয়োজনেই এসছে। কারণ ধরুন একটা 7 কোটি টাকা দিয়ে যন্ত্র কেনা হয়েছে, এবার সেই যন্ত্রের প্রফিট যতক্ষণ না হচ্ছে, যিনি যন্ত্র কিনে আছেন, অর্থাৎ যিনি বালির ব্যবসা করিতেছিলেন অথবা পাথরের ব্যবসা করিতেছিলেন অথবা কয়লার ব্যবসা করিতেছিলেন, তিনি হঠাৎ করেই ঠিক করেছেন যে তাকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। তো বালির ব্যবসা করলে, কয়লার ব্যবসা করলে তো সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় না, লোকে বলে বালির ব্যবসাদার অথবা কয়লার ব্যবসাদার। কিন্তু ওনার নার্সিংহোম আছে, ওনার হাসপাতাল আছে, এটা করলে লোকে স্যালুট মারে। অথবা রাজনীতিও এরকম একটা অঙ্গন এখন হয়ে দাঁড়িয়েছে। তো এই জায়গাগুলো, যার ফলে যারা হঠাৎ করেই তাড়াতাড়িতে বড় লোক হওয়া যায়, ওই বালির ব্যবসা, কয়লার ব্যবসা, পাথরের ব্যবসায় তাড়াতাড়িতে বড় লোক হওয়া যায়। তো এই যে ইল আর্নড মানি,
ইল গটেন মানি, সেই মানিগুলো এখন এসে পড়ছে চিকিৎসা পরিষেবার মধ্যে। এবার এই যে চিকিৎসা পরিষেবার মধ্যে চিকিৎসাটাকে যন্ত্রায়িত না করতে পারলে তো মানুষের কাছে বোঝানো যাবে না যে উন্নত চিকিৎসা মানেই হচ্ছে যন্ত্রের জগঝম্প। এটা ঠিক নয়, এটা মানুষের সামনে পরিষ্কার হওয়া দরকার। সুতরাং মানুষের মধ্যেও এই মাদকতা ঢোকানোর চেষ্টা করা হচ্ছে যে যত বেশি টেস্ট হবে তত ভালো চিকিৎসা হবে। এবার হচ্ছে এই যে সামগ্রিক আধুনিকতার বিকৃত ধারা, আবারও বলছি আধুনিকতার বিকৃত ধারা, সেই ধারার শিকার হয়ে মানুষও কোথায় যেন সারেন্ডার করে যাচ্ছে। মানে যেমন ধরুন চিকিৎসক হিসেবে বলছি, আমি যদি একটা প্রেসক্রিপশনে একজন রুগীকে দেখে বলি তোমার অসুখ নেই, তোমাকে বেশি কিছু করতে হবে না, তখন কেমন জানি দুঃখ হয় তাদের। অর্থাৎ তাদের মধ্যে অসুস্থতার ভাবনা তৈরি করা হয়েছে। তাহলে আপনার কাছে এলাম কেন, আমার কষ্ট নেই। এবার তার তো কষ্ট সত্যি সত্যি হচ্ছে, কষ্টের অনুভূতিটাও তো কষ্ট। এবার হচ্ছে তিনি বলে দুটো টেস্ট করাবেন না। এবারে যে দুটো টেস্ট করাবেন না, এটা কিন্তু বাজার তৈরি করে দিচ্ছে। চারিদিকে এত টেস্টের বাতাবরণ, পাশের বাড়ির লোকটার এত টেস্ট হয়েছে, আমার টেস্ট হলো না, টেস্ট না করেই ডাক্তারবাবু বলে দিলেন। এইটা কেমন জানি অবিশ্বাসের জায়গায় চলে গেছে। তো এইটা একটা অদ্ভুত, বাজার এত সাকসেসফুল যে বাজার মানুষকেও তার সঙ্গে নিয়ে নিয়েছে, এবং মানুষও এসে চিকিৎসক এবং ব্যবস্থার কাছে দাবি করছেন এবং আবেদন রাখছেন যে আমাকে দুটো টেস্ট করান, আমাকে পাতা ভরে ওষুধ লিখে দেন। মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে যত বেশি ওষুধ তত ভালো চিকিৎসা, যত দামি ওষুধ তত ভালো চিকিৎসা, কম পয়সার ওষুধে আমার রোগ সারবে না। তো এগুলো সবটাই হচ্ছে বাজারের প্রভাব। কাজেই এখানে দাঁড়িয়ে ভয়ঙ্কর ভূমিকা আছে সরকারের। সরকারের ভূমিকা যত বিস্তৃত হবে, যত ডিপ রুটেড হবে, সরকারের পদচ্ছায়া যত গ্রামের প্রান্তে পৌঁছবে, তত কিন্তু মানুষ, কারণ সরকারি সিস্টেমের মধ্যে তো লাভ লোকসানের হিসেব নেই। এবার সমস্যাটা হচ্ছে যে সরকারি সিস্টেমের মধ্যে প্রেরণার অভাব, দেখভালের অভাব এত প্রকট। যেমন ধরুন আমি সারা জীবন সরকারের চাকরি করেছি, অধুনা বছরখানেক হলো সরকারি চাকরি করি না। আমার মনে পড়ে না কোনোদিন এসে কোনো সরকারি অধীক্ষক বা পরিচালক আমাকে এসে বলেছেন তুমি এত মাইনে পাচ্ছ, কি কাজ করছো। অর্থাৎ এই যে অ্যাকাউন্টেবিলিটি, এই অ্যাকাউন্টেবিলিটিটাই আমাদের নেই। আমাদের যারা প্রশাসক, আমাদের যারা রাজনীতিবিদ, তারা চেয়ারে বসে থাকতে ভালোবাসেন। রাজনীতিবিদদের হচ্ছে তার ক্ষণিকের যে প্রয়োজন সেইটা মিটে গেলে, অর্থাৎ তার যে চেলা, তার যে ভোটার, তাকে হাসপাতালে পাঠিয়ে দুটো বেনিফিট দিতে পারলেই তার কাজ মিটে গেল। তারপরে হাসপাতালটা কেমন চললো সেটা নিয়ে তারা চিন্তিত নন। তো এই যে সরকারি কেন্দ্রের ক্রমশ মলিন হয়ে ওঠা, আর ব্যবসায়ী কেন্দ্র ভেতরটা অন্তঃসার শূন্য হলেও তার যে জগঝম্প, অর্থাৎ বাইরে নিয়ন লাইট, ভেতরে যন্ত্রের সমাহার, এই দেখে সত্যি সত্যি মানুষ কনফিউজড, এবং মানুষ ক্রমাগত শিকার হয়ে পড়ে ওই 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 যে এর উপর। মানে আসলে দেখবেন যদি একই একটা জনপদে যান, আপনি যদি দেখেন যে সংখ্যায় যদি দুধের দোকানের থেকে মদের দোকান বেড়ে যায় না, তো ক্রমাগত মানুষ মদের দোকানেই যেতে শুরু করবে। তখন দুধের দোকানটা মনে হয় না না ওটা তো কি, ওটা খেয়ে শরীর পুষ্ট হবে না, মদটাই বোধহয় জীবন। আসলে এই যে আমাদের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা, যে স্বাস্থ্য ব্যবস্থা এই মুহূর্তে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে বেসরকারি ক্ষেত্রের কাছে, এবং বেসরকারি ক্ষেত্রের যে জগঝম্প, চ্যানেল মিউজিক, সুন্দর তার বাতাবরণ, এবং সেখানে গেলে সুন্দর ভাষায় অনেকে কথা বলে, আর সরকারি কেন্দ্রে কর্কশ ভাষায় কথা বলা হয়, এই যে এলিমেন্টগুলো পেতে পেতে মানুষও এখন ভেবে নিয়েছে ওটাই জীবন। চিকিৎসা করতে গেলে আমাকে খরচ করতে হবে, এবং যত বেশি খরচ হবে তত ভালো। এবারে যত বেশি খরচ হবো তত ভালো, এই মানসিকতার ফাঁক দিয়েই কিন্তু আমাকে প্রতারণা করার যে মার্গ, সেই মার্গ বেসরকারি চিকিৎসা ক্ষেত্র তৈরি করছে। এবং আপনি যেটা এখনই কিছুক্ষণ আগে বললেন যে আপনারা যখন কোনো চিকিৎসক যখন কাউকে কোনো ওষুধ দিচ্ছে বা বলছে আপনার কোনো টেস্টের প্রয়োজন নেই, তখন সাধারণ মানুষ বলছে আমার কি দুটো টেস্টের প্রয়োজন নেই, আমাকে কি দুটো টেস্ট দেবেন না। তো আমাদের বাড়িতেই তো এখন এক ধরনের চিকিৎসক রয়েছেন যাকে আমরা বলছি এআই, গ্রুপ রয়েছে, চ্যাটজিপিটি রয়েছে, বিভিন্নভাবে সেখান থেকেই আমরা জেনে নিচ্ছি আমাদের কি রোগ হয়েছে বা আমাদের এখন কি করা উচিত, সেই অনুযায়ী আমরা মেডিসিন নিয়ে নিচ্ছি, এবং পরবর্তীতে হয়তো এটা একটা বৃহত্তর অংশ নিয়ে নেবে আমাদের সমাজে, যেখানে গিয়ে
কোথাও গিয়ে মানে এই এই সমস্ত অ্যাপগুলোর যারা মাথা রয়েছেন তারা বলছেন যে চিকিৎসকদেরকে রিপ্লেস করে দিতে পারে আমাদের এই অ্যাপগুলি বা এই এআই। তো এই বিষয়ে আপনার কি মত, মানে আপনি কি মনে করেন যে সত্যিই কি এটা সম্ভব বা এরকম কি হওয়া যায়? দেখুন, এআই এর ইনফ্লুয়েন্স ইন মেডিসিন অস্বীকার করা যাবে না, এবং বিজ্ঞান এগোবে, বিজ্ঞানের এই যে শক্তিগুলো সেগুলো মানুষের সামনে আসবে, তার কতটা মানুষের কল্যাণের আর কতটা মানুষকে লাভ করবে না সেটা এক্ষুনি বোঝা যাবে না। কিন্তু এআইকে গ্রহণ করতে হবে, এটা আমাদের খুব পরিষ্কার হওয়া দরকার। এআইকে আমাদের গ্রহণ করতে হবে। আমরা বিজ্ঞানের দিকে চোখ বুজে থাকতে পারি না, কম্পিউটারের দিকে চোখ বুজে থাকতে পারি না। তো এবার হচ্ছে কিছু কিছু ক্ষেত্র আছে যেটা সত্যি সত্যি এআই এর অসাধারণ বেনিফিটের দিক। একটা প্রত্যন্ত সুন্দরবনের একটা দ্বীপে বসে একজন মানুষ আছেন, তিনি যদি এআইকে ব্যবহার করে, তার হাতের কাছে ডাক্তার নেই, তার হাতের কাছে স্বাস্থ্যকর্মী নেই, তিনি তার ইমিডিয়েট প্রবলেমটা মেটাতে পারেন। এবং তার পরবর্তী সমস্যাটা হচ্ছে কোথায় থামতে হবে সেইটা ঠিক করা দরকার, কোথায় প্রশিক্ষিত চিকিৎসকের কাছে যেতে হবে সেইটা ঠিক করতে হবে। এখন এআই নির্ভরই আপনি যদি সব করতে শুরু করেন তাহলে তো আপনি ভয়ঙ্কর বিপদে পড়বেন, বালির খাদে ডুববেন। কিন্তু এআই এর প্রয়োজনীয়তা আছে, কিন্তু এআই সব কিছু করে দেবে এটা বোঝা যায় না। আবার এআইটাকে নিয়েও, এআইটা আমি আপনাকে বলে দিচ্ছি, আর বছরখানেক ওয়েট করুন, বছরখানেক না, তার আগে এআইটাই একটা ব্যবসার কেন্দ্র হয়ে দাঁড়াবে। এখনই দেখবেন এই 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 সোকল কর্পোরেটগুলো বলতে শুরু করেছে আমার কাছে এআই রান রোবোটিক্স আছে। মানুষ আগে ওই ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করতো, গলব্লাডার অপারেশন করতো, এখন রোবোটিক সার্জারির নামে কস্টটা বেড়ে যাচ্ছে কিন্তু 10 গুণ, আর মানুষ ভাবছে ওটা করলেই বোধহয় সব থেকে সুন্দর হবে। তো এইটা হচ্ছে ওই ফ্যাশনের মতন আর কি, ওই মেটিয়া বুরুজের শার্ট আর ব্র্যান্ডেড শার্ট, এটা যে ওই ব্র্যান্ডেড শার্টগুলোও যে মেটিয়া বুরুজে তৈরি হয় সেটা মানুষ বুঝে উঠতে পারে না। ব্র্যান্ডেড শার্টটা অনেক বেশি দামে কেনে, এটা বাজারের নিয়ম। অর্থাৎ কিনা মানুষের কাছে সুন্দর চিকিৎসার, আরও সুরক্ষিত চিকিৎসার স্বপ্ন বিক্রির নামে যেভাবে বাজার উপস্থাপিত করছে, তার মধ্যে বুজরুকির কম্পোনেন্ট বেশি দেন সত্যি সত্যি মানুষের কল্যাণের অভিপ্রায়। এবং এই বুজরুকির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যন্ত্রকে সামনে রেখে যন্ত্রের পেছনে বসে নানান পরিচালনা করা। এবং আবারও বলছি যে বিজ্ঞানকে অস্বীকার করা নয়, বিজ্ঞানকে একদম সামনে নিয়ে আমাদের এগোতে হবে, কিন্তু বিজ্ঞানের দিকটাকে দান্দিক ভিত্তিতে, অর্থাৎ কিনা আমাদের তর্ক করতে হবে এবং ভাবতে হবে, তাকে না ভেবে প্রয়োগ করতে শুরু করলে পরে তাহলে কিন্তু মানুষের কোনো কল্যাণ হবে না। এআই লাগবে, কিন্তু এআইটাকে কোন ক্ষেত্রে রাখবো আমি সেইটাকে যদি ঠিক না করতে পারি তাহলে সেটা মানুষের অকল্যাণে লাগবে। এখন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন সেটা। এই যে এআই রয়েছে, তারপরে কম্প্রিহেন্সিভ হেলথ চেকআপ রয়েছে, এই ধরনের জিনিসগুলোর ভেতরে সাধারণ মানুষ আরো বেশি ঢুকে পড়ছে, ফলে তারা কিভাবে বুঝবে যে আমার কোথায় গিয়ে থামা উচিত বা কোন জায়গায় আমার গিয়ে পৌঁছানো উচিত, মানে এর সমাধান কি রয়েছে? এখন একজন সাধারণ মানুষ যে সারাদিন হয়তো তার অফিস কাছারি এগুলো নিয়ে ব্যস্ত, বা সে বাড়িতে রয়েছে, তার বিভিন্ন রকম কাজ নিয়ে সে ব্যস্ত, তার মধ্যিখানে যখন তাকে সে বলছে যে সে হয়তো তার কালিগকে বলছে বা পাশের বাড়িতে বলছে যে আমার এই সমস্যা হচ্ছে, কি করব, তখন সেই বাড়ি থেকেও তাকে বলা হচ্ছে যে তুই একটা ফুল চেক আপ করিয়ে নাও বা তোমার একটা এই চেক আপ হয়ে যাক। তো সেইখানে দাঁড়িয়ে একটা মানুষ তো এইগুলো দিয়ে ইনফ্লুয়েন্স, তো সেখানে তারা কি করবে বা আমাদের কি করা উচিত? এটা ভাবনার লড়াই, এই ভাবনার লড়াইটা প্রত্যেক মানুষকে নিজের সঙ্গে লড়তে হয়। তো আবারও বলছি, কম্প্রিহেন্সিভ হেলথ চেক আপ হচ্ছে একটা বুজরুকি, ওই দিয়ে আজ পর্যন্ত আমি চিকিৎসক হিসাবে 40 বছর কাটালাম। আমার মনে হয় না কম্প্রিহেন্সিভ হেলথ চেক আপ 100 জন করলে তার মধ্যে হয়তো একজনের, আমরা সবসময় তো কস্ট বেনিফিট অ্যানালাইসিস করি, 99 জনের ওই যারা কম্প্রিহেন্সিভ হেলথ চেক আপ করলেন, এটা শুরু হয়েছিল ওই ব্যবসায়িক কেন্দ্রগুলো, কর্পোরেটগুলো যখন শুরু হয়, তাদের 5000% প্রফিটের জায়গা হচ্ছে ওগুলো কম্প্রিহেন্সিভ হেলথ চেক আপ। তার মধ্যে দাঁড়িয়ে 100 জন পরীক্ষা করালে একজনের কোনো একটা সমস্যা যেটা অ্যাটেনশন লাগে এরকম ধরা পড়ে যে না, যে তা নয়, অর্থাৎ 99 জন কিন্তু তাদের পয়সা দিয়ে যাচ্ছেন। এবার আপনি যদি তর্কের খাতিরে আমাকে বলেন যে ওই একজনই বা কেন বিজ্ঞানের এই সুযোগটুকু পাবেন না, তাহলে যেতে হবে আসলে ওই বললাম যে বিউটি ইজ ইন আই অফ দ্য বিহোল্ডার। আপনি কেমনভাবে দেখছেন সৌন্দর্য আপনার চোখে, এবং সেটাকে আপনি কেমনভাবে নিচ্ছেন। আপনি প্রতি মুহূর্ত যদি ওই গান ওই যে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের আধার আমার ভালো লাগে, আলো দিয়ে ভরিও না আমার আকাশ, তো এবার যদি আপনি আধার ভালো লাগার, রোগ চারিদিকে আমার বেষ্টিত, আমি রোগ খুঁজে বেড়াবো, এই জীবন কাটান, আপনার জীবন থাকবে না। আপনার জীবন পুষ্পমণ্ডিত তো নয়, আপনার জীবনে প্রতি মুহূর্ত কাঁটা ঘেরা,
এই ভাবনাটাই হচ্ছে মূল গণ্ডগোলের সূচনা। সুতরাং প্রতি মুহূর্ত ভাবতে হবে, আর দূর যখন যা হবে তখন তা দেখা যাবে। শরীর খারাপ হলে আমি শরীরকে নিয়ে ভাববো, ডেফিনেট ভাববো, চিকিৎসকের কাছে যাবো এবং চিকিৎসক যা বলবেন সেটা শুনবো, ওষুধ দরকার হলে খাবো। কিন্তু আমার রোগ আছে না রোগ নেই তা খোঁজার জন্য ওই চিকিৎসা কেন্দ্রগুলো তারা কম্প্রিহেন্সিভ হেলথ চেক আপের নামে বুজরুকি বিক্রি করছে, আর সেই বুজরুকির কাছে আমাকে সারেন্ডার করতে হবে। এটা কিন্তু তাদের পাতা ফাঁদে পা দেওয়া ছাড়া এটা আর কিচ্ছু নয়। ওই গাছে যেমন পাখি ধরার জন্য ফাঁদ পাতে, কম্প্রিহেন্সিভ হেলথ চেক আপ হচ্ছে এরকম ফাঁদ, এবং এটা ব্যবসায়িক ফন্দি ছাড়া কিচ্ছু নয়। এবং আমি অন্তত ব্যক্তিগতভাবে আজ পর্যন্ত কাউকেই বলি না, এবং বলি বাবা ওই কাগজগুলো আমার মাথায় মেরো না। কাগজ দিয়ে যদি ডাক্তারি হতো তাহলে ওই অন্য যে কোনো মানুষ ডাক্তার হতে পারতো। কাগজের ওই যে ভারী ভারী কাগজ নিয়ে মানুষ এখন আসেন, এসে তারা মনে করেন এই কাগজ মধ্যে বোধহয় তার জীবনের মরণ কাঠি জীবন কাঠি লুকানো আছে। এটার মতন বিকৃত ভাবনা আর কিচ্ছু হয় না। মেডিসিন ইজ নট ম্যাথামেটিক্স। চিকিৎসা বিজ্ঞান অঙ্ক নয়। চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞান, কিন্তু তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আর্ট অফ হিলিং, এবং তার সঙ্গে সঙ্গে মিশে আছে ক্লিনিক্যাল সেন্স। এইগুলো কোনো পাতায় লেখা থাকে না, কোনো এআই দিয়ে হয় না, কোনো যন্ত্র ধরতে পারে না। আপনি এমন একটা, এত তো যন্ত্র হয়েছে, আপনি দুটো অঙ্গের কোনো যন্ত্র বার করে দিতে পারেন? মন মাপার আর মাথা মাপার, কার ইন্টেলিজেন্স কত আর কার মনের গহীনে কোন সুরটা গান গাইছে, সেটা কোনো যন্ত্র কোনো দিন বার করতে পারবে? পারবে না। যেহেতু পারবে না, কোনোদিন প্রকৃতি দেবে না মানুষকে এই অধিকার, সেই হেতুই। এবং বেশিরভাগ আমাদের যে সুখ অসুখের যে পরিবৃত্ত, আসলে সুখের অভাবেই অসুখ হয় না, সুখের আর অসুখের মধ্যে অনেকটা গ্যাপ থাকে, রামধনুর মতন। আমাদের সমস্যা হচ্ছে আমরা জীবনটাকে সুখ আর অসুখের একটা অদ্ভুত রকমের দ্বৈত সত্তার মধ্যে বিভাজিত করি। এবার হচ্ছে সুখের কোনো আবাস নেই। সুখের আবাস আমার মনে, আমার মস্তিষ্কে, আমি কেমনভাবে পৃথিবীটাকে দেখছি তার মাঝখানে। আর অসুখ হচ্ছে ডেফিনিট একটা শারীরিক একটা 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 অসক্ষমতার এবং শরীর খারাপের অবস্থান। সেটার জন্য যন্ত্র থাকতে পারে, পেট দেখার জন্য যন্ত্র হতে পারে, বুক দেখার জন্য যন্ত্র হতে পারে, কিন্তু মন মাপার, মাথা মাপার কোনো যন্ত্র কোনো দিন হবে না। যেহেতু এ দুটো হবে না, এ দুটোই হচ্ছে আমাদের জীবনের পথের ঠিক করে দেয়, ভাবনা ঠিক করে দেয়, এবং আমি কেমনভাবে পৃথিবীটাকে দেখছি, আমি ওই কম্প্রিহেন্সিভ হেলথ চেক আপের পাতা ফাঁদে পা দেবো, নাকি দূর আমি ভালো আছি বলে ভাববো, শরীর খারাপ হলে তখন দেখা যাবে, ডাক্তারের কাছে যাবো, না হলে ডাক্তারের কাছে যাবো না আমি। এই যে বজ্রকণ্ঠে আমি নিজেকে বলবো, সবটাই নিজেকে বলা, সেটার উপর নির্ভর করেছে আমি পৃথিবীতে কেমন থাকবো। এবং যারা এটা পারে না তারা সারেন্ডার করেন। বহু মানুষ আছেন যারা, যেমন ধরুন আমি দক্ষিণ কলকাতার কথা বলছি, বহু মানুষ আছেন যারা ডানলপ থেকে বেরিয়ে পকেটে কলকাতা শহরে কোথায় কোথায় ল্যাট্রিন আছে তার হিসেব নিয়ে বেরোন। আস্তে আস্তে আমি পকেট থেকে বার করেছি। কেন বলুন তো? তারা মনে করে যে যদি পায়খানা পায় কোথায় ঢুকবো। তো এটা কিন্তু একটা ভাবনা, এটাও অসুরক্ষার ভাবনা, অর্থাৎ তার পেট নিয়ে অসুরক্ষা। এটাও একটা, কিন্তু আসলে হচ্ছে এটা একটা মনের সমস্যা, যে আমি বাড়ির থেকে বেরোলে পরেই আমার পায়খানা পেতে পারে, এবং সেই জন্যই তিনি পকেটে ল্যাট্রিনের হিসেব নিয়ে বেরোন। তো জীবনটাকে যদি আমরা ল্যাট্রিন করে ফেলি এরমভাবে, তাহলে পরে বারবার মনে হবে যে ওই জায়গাটা হাতছানি দিয়ে কাছে ডাকে। ওই ওই কবি বলে গেছেন, কুজ্ঝটি আমার চোখে আমি ঘুরে ফেরি দুর্বিপাকে। আমাদের জীবনটাও এরকম দুর্বিপাকে ঘুরবে যদি না আমরা আমাদের ভাবনাগুলোকে পরিচ্ছন্ন করি। এবং ক্রমাগত বাড়ছে। এই দেখবেন আপনার পাড়াতেও যদি দেখেন, আগে হয়তো একটা ডায়াগনস্টিক সেন্টার ছিল অথবা একটা পলিক্লিনিক ছিল, এখন তার পাশে 4খানা হয়ে দাঁড়িয়েছে। কারণ এটা এমন একটা ব্যবসা, যে ব্যবসার কোনো আপার লিমিট নেই। যারা, এবং মূল গানটা হচ্ছে, যার কোনো অসুখ নেই তাকে বলা, তোমার বাবা লিভারটা খারাপ, তোমার বাবা বুকটা খারাপ, তোমার বাবা হার্টটা খারাপ, তুমি আরও একটু পরীক্ষা করো। এই 1 নম্বর শুরু। যার সত্যি সত্যি অসুখ আছে তাকে বলা, তোমার এমন অসুখ হয়েছে তোমাকে আরও বড় ডাক্তার দেখাতে হবে। সেই ডাক্তার কোনো একদিন আবির্ভূত হবেন এবং তিনি এসে তোমার গলায় চামড় দুলাবেন। আমি বলি চামড় দুলান ওনারা। এবং এসে তারপরে যার একটু অসুখ,
অথবা বেশি অসুখ, তাকে বলা হবে তোমার এত বড় অসুখ হয়েছে, তোমাকে অমুক জায়গায় যেতে হবে, এবং সেই জায়গাটা এক্ষুনি বাড়ির কাছে হবে না, কারণ বাড়ির কাছে যত দূরে যাওয়া যায় তত যেন ভালো থাকার, ভালো হওয়ার সমস্যাটা বাড়ে। তো এভাবেই এই ব্যবসায়িক ক্ষেত্রটা, অর্থাৎ গ্রাম থেকে শুরু করে সব থেকে বড় মেট্রো শহর পর্যন্ত এই ব্যবসার যে নেটওয়ার্ক, সেগুলো এভাবেই বিস্তৃত হয়েছে এবং এখন এটা এস্টাবলিশ। এবং বহু দালাল আছে যারা গ্রামে গ্রামে ছড়িয়ে আছে, রোগী ধরে চিকিৎসকদের কাছে বা চিকিৎসা কেন্দ্রের কাছে পৌঁছে দেবেন, এবং তারা মাস মাইনেতে থাকেন অথবা রুগী অনুযায়ী মাইনে পান। এ তো একটা ঘৃণিত সভ্যতার ইঙ্গিতবাহী। এই সভ্যতা কখনো মানুষকে সুন্দর রাখতে পারে না, এই সভ্যতা সুন্দরকে অসুন্দর করে। কাজে আমাদের এই ভাবনাটাকে ক্লিয়ার হওয়া দরকার। স্যার, আমরা আজকের এই পডকাস্টের থেকে যা বুঝলাম যে আমাদের সমাধান আমাদের মন যদি সুস্থ থাকে বা নিজেদের সেই স্পিরিটটা বা বিশ্বাসটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি যে আমরা সুস্থ আছি, কোনো বিভিন্ন এখনকার চারিধারে বা সামাজিকভাবে যে ধরনের একটা সার্কেল চলছে, বা যে এই যে বিভিন্ন টেস্ট বা আপনি যা বললেন বিভিন্ন রকমের হেলথ চেক আপ, এইগুলোর মধ্যে আমরা না গিয়ে যদি নিজেদেরকে একটু বোঝার চেষ্টা করি, একটু ভাবি যে না, সকালে উঠে আমার কতটা, আমার কি ফিল হচ্ছে বা আমি কি নিজেকে কীরকম লাগছে আমার, এইটা ভেবে বা আমি ভালো আছি এইটা দিয়ে যদি আমরা দিনটা শুরু করি, তাহলে বোধহয় আমরা আরও বেশি সুস্থ থাকব। আর এই সুস্থতা সম্পূর্ণভাবে আপেক্ষিক, কে কীভাবে সুস্থ থাকবে সেটা তার উপরে, সে নিজেকে ভালো রাখতে হবে, সর্বোপরি মানে নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে। আর আজকের আমাদের এই পডকাস্টে আমরা আলোচনা করলাম কিভাবে আমরা এই চিকিৎসা বিজ্ঞান আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলেছে। অনেকগুলো প্রশ্ন, তার সমাধান আমরা পেলাম, এবং তার থেকেও বেশি আমরা যা বুঝতে পারলাম সেটা হচ্ছে বেঁচে থাকা মানে জীবনটায় আমাদেরকে নিজেদেরকে সুস্থ রাখতে হবে, আর ভালো খারাপ সবটা মিলিয়েই থাকতে হবে। তাই সকলকে বলবো সুস্থ থাকুন। এবং আমাদের আজকের এই পডকাস্টে আমাদের সাথে ছিলেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর অভিজিৎ চৌধুরী মহাশয়, এবং ওনার কাছ থেকে আমরা নানান জিনিস জানতে পারলাম। শুধু তাই নয়, আমরা কিন্তু বলা যেতে পারে একটা অন্য পথের দিশা পেলাম। আর আপনাদের সকলকেই বলবো আপনারা খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আরেকটা জিনিস অবশ্যই আমাদেরকে মানতে হবে যে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। তাই মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।